তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় হবে তথ্য ও উপাত্ত। তথ্য উপাত্ত তোমাদের স্বাগতম। আচ্ছা, এখানে দেখো তো অনেকগুলো তারকা আছে। এই তারকাগুলো গুণে আসলে শেষ করা যাবে না, মানে গুনতে গেলে একটু এলোমেলো হবে। সেই ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন ভাগে বিভক্ত করে নিয়ে তারপরে এদেরকে গণনা করি, এই গণনাটা সহজ হয়। যেমন এই গণনার ক্ষেত্রে আমরা যদি সবকিছু একেবারে খুব দ্রুত গতিতে যদি আমরা গণনা করতে না পারি, সেই ক্ষেত্রে আমরা একটা অনুমান করতে পারি যে মাঝামাঝি যেই অঞ্চলে মাঝামাঝি আছে, তারকা আছে, ওই অঞ্চলে মোট কতটা তারকা আছে আর অঞ্চল আছে কয়টা। যেমন মাঝামাঝি এই অঞ্চলে তারকা আছে কয়টা, এখানে দেখো 8টা তারকা আছে। আর মোট অঞ্চল আছে কয়টা, মোট অঞ্চল আছে 1 2 3 4 5 6 7 8 অঞ্চল বোধহয় এখানে দেখো 8টা অঞ্চল আছে। 1 2 3 4 5 6 7 8টা। আচ্ছা, এইবার যদি আমরা এইভাবে যোগ করি প্রত্যেকটা পৃথকভাবে নিয়ে, তাতে মোটামুটি 65 রেজাল্ট আসে। আর যদি আমরা ওই 8টা করে ধরি এক এক জায়গায়, তাতে 8 8 64টা রেজাল্ট আসে, একটু হেরফের আসে, এক্স্যাক্টলি আসে না। এইভাবে মানে কাছাকাছি একটা মান বের করাই আসলে পরিসংখ্যানের কাজ। পরিসংখ্যানে আমরা এই কাজগুলোই করে থাকি, যে মাঝামাঝি একটা এলাকা নিয়ে ওই এলাকায় মোট কতগুলো জনসংখ্যা আছে, বা ওই এলাকায় এই কোনো একটা জিনিস কতগুলো আছে, এইভাবে মোট কয়টা এলাকা আছে গুণ করলে যত পাওয়া যায়, এটা একদম সঠিক হবে না, তবে কাছাকাছি একটা তথ্য পাওয়া যাবে। এই কাজগুলোই আসলে পরিসংখ্যানের কাজ। এখন আমরা দেখতেছি যে পরিসংখ্যানের সংজ্ঞাটা কি। পরিসংখ্যানের সংজ্ঞা হচ্ছে সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা। সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনাকে আমরা বলবো পরিসংখ্যান। তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলোকে আমরা বলবো পরিসংখ্যানের একটা উপাত্ত। ধরে নিলাম বাংলাদেশে 8টা জেলার থানার সংখ্যা হইল 6 8 10 10 7 8 8 8 এরকম। এখানে এই 6 8 10 10 7 8 8 8 এদের দ্বারা থানার সংখ্যা উপস্থাপন করা হলো। এই থানার সংখ্যার দ্বারা উপস্থাপন করার নাম হলো পরিসংখ্যান। আর যে সংখ্যাগুলোর দ্বারা আমরা এই থানার সংখ্যা উপস্থাপন করছি, ওই সংখ্যাগুলোকে বলা হয় পরিসংখ্যানের উপাত্ত। যে সংখ্যাগুলোর দ্বারা আমরা থানার সংখ্যা উপস্থাপন করছি, ওই সংখ্যাগুলোকে বলা হয় পরিসংখ্যানের উপাত্ত। আবার বর্ষাকালে কোনো এক সপ্তাহে 6 দিনের বৃষ্টিপাতের তথ্য যদি আমরা এইভাবে লিখি, যে শনিবারে বৃষ্টিপাত হয়েছে 17.25 মিলিমিটার, 12.15 মিলিমিটার, 15.50 মিলিমিটার, 7.75 মিলিমিটার, 25.10 মিলিমিটার। এইভাবে প্রত্যেকটা বারে বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা কোনো সংখ্যা দ্বারা উপস্থাপন করি, এটাও এক ধরনের পরিসংখ্যান। আবার এইভাবে যদি 41 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় টাকায় আমরা এইভাবে লিখি, যেমন প্রথম যে গৃহিণী আছে, তার সাপ্তাহিক সঞ্চয় ধরলাম আমরা 155 টাকা, দ্বিতীয় জনের 173 টাকা, তৃতীয় জনের 166 টাকা। এইভাবে উপস্থাপন করার নামও পরিসংখ্যান। নম্বরগুলো এখানে দেখো এলোমেলো ভাবে আছে, মানের কোনো ক্রম অনুসারে সাজানো নেই। নম্বরগুলো মানের ক্রম অনুসারে সাজানো নেই। এই ক্ষেত্রে এদেরকে আমরা বলি অবিন্যস্ত উপাত্ত। আর যদি এদেরকে কোনোভাবে আমরা মানের ছোট থেকে বড় সাজাই, তখন এটাকে আমরা বলবো বিন্যস্ত উপাত্ত। মানের ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজাই, এটাকে আমরা বলবো বিন্যস্ত উপাত্ত। আর সাজানো না থাকলে এটাকে আমরা বলবো অবিন্যস্ত উপাত্ত। এটা হলো বিন্যস্ত উপাত্ত। কেউ যদি কিছু বলতে চাও, মেসেঞ্জারে মেসেজ দিয়ে তারপরে বলো, তোমাদের কথা শুনতে পাচ্ছি না।
তোমাদের যাদের মাইক মিউট করা নাই সবার মাইক গুলো মিউট করে নাও, কারণ তোমার আর একজনের অসুবিধা হচ্ছে এতে। সবাই মাইক মিউট করো। সবাই মাইক মিউট করো, কারো মাইক যেন খোলা না থাকে। আচ্ছা, তাহলে এদেরকে আমরা বলবো বিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্তগুলো এভাবে বিন্যস্ত করা বেশ জটিল এবং ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। কারণ কি, ধরো 5টা 7টা সংখ্যা লিখছো, এর মাঝে একটা সংখ্যা লিখতে মনে নাই, এরপরে দেখা গেল আর একটা সংখ্যা লিখছো, তখন ওই সংখ্যাটা লিখতে গেলে উপরে আবার একটু অ্যারো চিহ্ন দিয়ে উপরে লিখতে হয়, কাটাকাটি হয়, ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমেও অবিন্যস্ত উপাত্তকে খুব সহজে বিন্যস্ত উপাত্তে রূপান্তর করতে পারি এবং গণসংখ্যা সারণীর সাহায্যে আমরা এদেরকে উপস্থাপন করি। যেমন এইভাবে যদি উপস্থাপন করি, এটাকে আমরা বলি গণসংখ্যা নিবেশন সারণী। কতগুলো তথ্য যদি এইভাবে উপস্থাপন করি যে 20 থেকে 24-এর ভিতরে 2 জন আছে, অর্থাৎ এখানে গণসংখ্যা হবে 2। 25 থেকে 29-এর ভিতরে 2 জন আছে, এখানে গণসংখ্যা 2। 30 থেকে 34-এর ভিতরে 4 জন, এখানে গণসংখ্যা 4। 35 থেকে 39-এর ভিতরে 2 জন, এখানে গণসংখ্যা আছে 2। 40 থেকে 44 এখানে গণসংখ্যা আছে 4। 45 থেকে 49 এখানে গণসংখ্যা আছে 5। 50 থেকে 54 গণসংখ্যা আছে 1। মোট গণসংখ্যা হয়েছে 20। আমরা এই শ্রেণীর ক্ষেত্রে প্রথম সংখ্যাগুলোকে বলি শ্রেণীর নিম্ন সীমা এবং পরবর্তী সংখ্যাগুলোকে বলি আমরা শ্রেণীর উচ্চ সীমা। প্রথম দিকের সংখ্যাগুলো নিম্ন সীমা, পরের দিকের সংখ্যাগুলো হলো উচ্চ সীমা। বাম পাশের সংখ্যাগুলো নিম্ন সীমা, ডান পাশের সংখ্যাগুলো উচ্চ সীমা। আর এই প্রতীকগুলোকে বলা হয় ট্যালি, এরা ট্যালি চিহ্ন। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার ক্ষেত্রে আমাদের কিছু ধাপ অনুসরণ করতে হয়। প্রথমত পরিসর বের করতে হয়, তারপরে শ্রেণী ব্যাপ্তি, তারপরে শ্রেণীর সংখ্যা, এরপরে আমরা যেটা করি টালি চিহ্ন ব্যবহার। টালি চিহ্ন ব্যবহার করে আমরা গণসংখ্যা নির্ণয় করি। পরিসর, পরিসর কিভাবে বের করি? দেখো এখানে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর সর্বনিম্ন সংখ্যা হয়েছে 122, সর্বোচ্চ সংখ্যা হয়েছে 175। এই ক্ষেত্রে পরিসরের সূত্র হয়েছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, অর্থাৎ এখানে পরিসর হচ্ছে 54। পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সাংখ্যিক মান মাইনাস সর্বনিম্ন সাংখ্যিক মান যোগ 1, এইটাই পরিসরের সূত্র। শ্রেণীব্যাপ্তি, একটি শ্রেণীতে যতটি পৃথক উপাত্ত থাকতে পারে তার সংখ্যা হলো শ্রেণীব্যাপ্তি। যেমন 20 থেকে 24-এর ভিতরে মোট 5টা পৃথক সংখ্যা 20, 21, 22, 23, 24 থাকতে পারে। এক একটা ডাবলও থাকতে পারে, তাতে অসুবিধা নাই, কিন্তু পৃথক পৃথক ভাবে মোট 5টি সংখ্যা এই শ্রেণী একটা শ্রেণীতে থাকতে পারে। এই 20 থেকে 24 শ্রেণীর শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5, কারণ এই শ্রেণীতে 5টা ভিন্ন সংখ্যা থাকা সম্ভব। শ্রেণীতে ভাগ করার কোনো নির্ধারিত নিয়ম নেই, তবে সচরাচর প্রত্যেক শ্রেণীর ব্যবধান আমরা সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ 15-এর ভিতরে আমরা রাখার চেষ্টা করি। পরপর দুটি শ্রেণীর উচ্চ সীমা অথবা পরপর দুটি শ্রেণীর নিম্ন সীমার পার্থক্য, এটাই হবে শ্রেণী ব্যবধানের সমান। পরপর দুটো শ্রেণীর উচ্চ সীমা অথবা পরপর দুটো শ্রেণীর নিম্ন সীমার ব্যবধান, এটা কি আমরা বলবো শ্রেণী ব্যবধান। শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসরকে যতগুলো শ্রেণীতে ভাগ করা যায়, এটা হচ্ছে শ্রেণীর সংখ্যা। আমরা টোটাল পরিসরকে যতগুলো শ্রেণীতে ভাগ করতে পারি তার সংখ্যাই শ্রেণী সংখ্যা।
যেমন এখানে যে সারণীটা আমি লিখছি, এখানে শ্রেণী সংখ্যা আছে কত, 1 2 3 4 5 6 7টা শ্রেণী আছে এখানে। শ্রেণী সংখ্যা বের করার নিয়ম হলো শ্রেণী সংখ্যাকে আমরা পরিসর দ্বারা ভাগ করব, তাতে যদি পূর্ণ সংখ্যা আসে সেটাই হবে শ্রেণীর সংখ্যা, আর যদি পূর্ণ সংখ্যা না আসে তখন এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে শ্রেণীর সংখ্যা। পূর্ণ সংখ্যা ভাগফলটা পূর্ণ সংখ্যা হইলে ওই ভাগফলই হবে শ্রেণী সংখ্যা, ভাগফল পূর্ণ সংখ্যা যদি না হয় সেই ক্ষেত্রে তার পরবর্তী পূর্ণ সংখ্যা হবে শ্রেণীর সংখ্যা। উপাত্তের সংখ্যাসূচক তথ্যরাশির মান যে কোনো না কোনো শ্রেণীতে পড়ে। শ্রেণীর বিপরীতে সাংখ্যিক মানের জন্য ট্যালি চিহ্ন দিতে হয়। কোন শ্রেণীতে যদি 5টা ট্যালি দিতে হয় সেক্ষেত্রে আমরা আড়াআড়ি দাগ দিয়ে পঞ্চম ট্যালিটি দিব গণনার সুবিধার জন্য। কারণ কতগুলো দাগ যদি ওইভাবে থাকে সেক্ষেত্রে আড়াআড়ি দাগ না থাকলে গুণে বের করাটা কষ্টকর। 4টার পরে যদি একটা আড়াআড়ি ভাবে দাগ দেই সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারি যে এখানে 5টা আছে, 5টা ট্যালি আছে, এইভাবে গুনতে আমাদের জন্য সহজ হয়। এই জন্য 5টা ট্যালি দিতে চাইলে 4টার পরে আড়াআড়ি ভাবে আমরা দাগ দিব। এখন একটা গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করা যায় সেটা একটু দেখো। 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় কোনো এক বিষয়ের প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এটা হলো প্রশ্ন। এখানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5, আমরা শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। সর্বোচ্চ নম্বর আছে 88, সর্বোচ্চ নম্বর আছে 63। তাহলে পরিসর কত হবে? 88 - 63 যোগ 1 = 26। এই 26 কে যদি 5 দ্বারা ভাগ করি 5.2 আসে। এই 5.2 পূর্ণ সংখ্যা নয়। 5.2 পূর্ণ সংখ্যা না হওয়ার কারণে শ্রেণী সংখ্যা হবে 5.2 এর পরবর্তী শ্রেণী পূর্ণ সংখ্যা 6। এটাই হবে শ্রেণীর সংখ্যা। অর্থাৎ আমরা ঘর করা এই শ্রেণী সংখ্যা জানার দরকার কেন? আমরা সারণী তৈরি করার ক্ষেত্রে একটা পরিকল্পনা তৈরি করব, কয়টা দাগ দিতে হবে, কয়টা ঘর করতে হবে, এটা বোঝার জন্য, যাতে পরে কাটাকাটি করতে না হয়। আমরা আগে থেকেই জেনে নিলাম যে শ্রেণী সংখ্যা হবে 6টা আর উপরে একটা হেডলাইন, মোট 7টা ঘর হবে। 7টা ঘর করার জন্য আমাদের দাগ দিতে হবে কয়টা? 8টা দাগ দিতে হবে। তাহলে এখানে 8টা দাগ দিয়ে দেখো আমরা 6টা শ্রেণী তৈরি করলাম। এই 6টা শ্রেণীতে আমরা এই সংখ্যাগুলোর স্থান দিব। প্রথম যে সংখ্যাটা আছে 72, এই সংখ্যাটার অবস্থান কোথায়? এই সংখ্যাটার অবস্থান হচ্ছে 71 থেকে 75 শ্রেণীতে। তাহলে এই সংখ্যার বিপরীতে 71 থেকে 75 শ্রেণীতে এইভাবে আমরা একটা টালি চিহ্ন দিব এবং 72 সংখ্যাটিকে মার্ক করে রাখবো, যাতে ওইটা আবার দ্বিতীয়বার এখানে নিতে না হয়। এরপরে আছে 85। 85 কোন শ্রেণীতে আছে? 81 থেকে 85 শ্রেণীর ভিতরে আছে। এই জন্য এই 81 থেকে 85 শ্রেণীর ভিতরে 85 শ্রেণীতে আমরা একটা টালি চিহ্ন দিব এই 85-র বিপরীতে। 78 কোন শ্রেণীতে আছে? 76 থেকে 80 শ্রেণীতে। এই 76 থেকে 80 শ্রেণীতে 78-এর বিপরীতে একটা টালি চিহ্ন দিব। এইভাবে 84-র বিপরীতে, 84 যেই শ্রেণীতে পড়ে 81 থেকে 85 শ্রেণীতে আমরা আবার একটা টালি। 78-এর জন্য এই 78 যেই শ্রেণীতে পড়ে অর্থাৎ 76 থেকে 80 এই শ্রেণীতে আমরা একটা টালি চিহ্ন দিব। 75 এই 75-এর বিপরীতে আমরা একটা টালি চিহ্ন দিব। 59-এর বিপরীতে 69-এর বিপরীতে এইভাবে টালি চিহ্ন। 67-র বিপরীতে টালি চিহ্ন। 88-র বিপরীতে টালি চিহ্ন। এইভাবে প্রত্যেকটা সংখ্যার বিপরীতে আমরা এইভাবে টালি চিহ্ন ব্যবহার করব। এইভাবে 4টা হওয়ার পরে একটা টালি চিহ্ন দিতে গেলে আমরা আড়াআড়ি ভাবে দাগ দিব। 73-এর বিপরীতে আবার 73 যে ঘরে আছে ওই ঘরে আবার টালি চিহ্ন। ওখানে আগে থেকে 4টা ছিল, 5টা হওয়ার জন্য
আর এইভাবে দাগ দিব। এইভাবে সবগুলো সংখ্যাকে আমরা এই সারণীভুক্ত করব। সবগুলো সংখ্যাকে এইভাবে সারণীভুক্ত করার পরে এরপরে আমরা গণসংখ্যা বের করব। প্রথম শ্রেণীর গণসংখ্যা 2, দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা 5, তৃতীয় শ্রেণীর গণসংখ্যা 8। এইভাবে করে সবগুলো শ্রেণীর গণসংখ্যা বের করে এই গণসংখ্যা যোগ করলে হবে মোট গণসংখ্যা, অর্থাৎ এখানে মোট 25 জন ছিল, এটা হলো গণসংখ্যা। এইভাবে করে আমরা সারণী তৈরি করব। সারণী তৈরির ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা মেসেঞ্জারে জানাও। এই জাতীয় সারণী পরীক্ষায় দেওয়া বা কোশ্চেনে যদি দেওয়া থাকে তাহলে এই আকৃতিতেও দেওয়া থাকতে পারে, কোশ্চেনে দেওয়া থাকলে এই আকৃতিতেও দেওয়া থাকতে পারে। এই পর্যন্ত দেখো, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা মেসেঞ্জারে মেসেজ দিয়ে জানাও। এবার কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে একটু বলি। কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে এইরকম থাকে, সাধারণভাবে কতগুলো সংখ্যা এইরকম থাকতে পারে। আচ্ছা, ধরা যাক কোনো একটি সমস্যা সমাধানে 25 জন শিক্ষার্থীর যে সময় লাগে সেকেন্ডে, সেটা দেওয়া হলো 22, 16, 20, 30 এইভাবে দেওয়া হলো। এই ক্ষেত্রে সংখ্যাগুলো যদি আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, ছোট থেকে বড় যদি সাজাই, সেই ক্ষেত্রে এইভাবে লেখা যায়। এখানে লিখতে গেলে দেখা যায় মাঝামাঝি কিছু সংখ্যা আছে, সেটা হলো 43 বা 44, অর্থাৎ সংখ্যাগুলো বেশিরভাগ সংখ্যাই 43, 44 এর কাছাকাছি। এইভাবে সংখ্যাগুলো যদি কোন একটা সংখ্যার কাছাকাছি হয় বা হওয়ার চেষ্টা করে, মানে এইরকম একটা প্রবণতা যদি দেখা যায়, তখন আমরা এদেরকে বলি কেন্দ্রীয় প্রবণতা, এদেরকে আমরা বলি কেন্দ্রীয় মান। অর্থাৎ এখানে 36 থেকে 45 শ্রেণীতে গণসংখ্যা বেশি আছে। এই গণসংখ্যা নিবেশন সারণীতে দেখা যায় যে এখানে সর্বোচ্চ সংখ্যা আছে। সুতরাং এটা স্পষ্ট যে উপাত্তসমূহ মাঝামাঝি বা কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হয়। মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে উপাত্তসমূহের পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। এই কেন্দ্রীয় মানসমূহের, এটা হলো কেন্দ্রীয় মানসমূহের প্রতিনিধিত্বকারী একটা সংখ্যা। এবার কেন্দ্রীয় প্রবণতা কি কি দ্বারা আমরা পরিমাপ করে থাকি? গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক। গাণিতিক গড় সম্পর্কে আশা করা যায় তোমাদের ধারণা আছে। গাণিতিক গড় কি? গাণিতিক গড় হচ্ছে কতগুলো সংখ্যা যদি আমরা নেই, এই সংখ্যাগুলোর সমষ্টিকে সংখ্যাগুলোর সংখ্যা দ্বারা যদি ভাগ করি, তাহলে যে সংখ্যাটা পাওয়া যায় এটাকে বলা হয় গাণিতিক গড় বা সংক্ষেপে গড়। যেমন এই জায়গায় যদি আমরা ধরি x1, x2, x3 এরকম xn পর্যন্ত n সংখ্যক সংখ্যা, এই n সংখ্যক সংখ্যার গড়কে আমরা x বার দ্বারা যদি প্রকাশ করে থাকি, তাহলে এই n সংখ্যক সংখ্যার যোগফলকে n দ্বারা ভাগ করলে যে রেজাল্টটা পাওয়া যাবে, এটাকে আমরা বলবো গাণিতিক গড়। গাণিতিক এই সংখ্যাগুলোর যোগফলকে আমরা এই প্রতীক দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা বলি সামেশন অফ xi। সামেশন অফ xi কথার অর্থ হচ্ছে x1, x2, x3 এরকম যতগুলো সংখ্যা আছে তাদের যোগফল i এর মান এখানে 1 থেকে n পর্যন্ত। তাহলে সামেশন অফ xi কে যদি আমরা n দ্বারা ভাগ করি, অর্থাৎ 1/n দ্বারা গুণ করি, তাহলে যেটা পাওয়া যাবে এটাই হবে গাণিতিক গড়। তাহলে গাণিতিক গড়ের সূত্র হচ্ছে 1/n ইনটু সামেশন xi। n এর i এর মান হলো 1 থেকে n পর্যন্ত।
এটাই হবে গাণিতিক গড়। তোমরা যদি সূত্র নাও লিখতে চাও, সংখ্যাগুলোর সমষ্টিকে সংখ্যাগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে গাণিতিক গড়। এই সংখ্যাগুলোর গাণিতিক গড় হচ্ছে এই সংখ্যাগুলোর সমষ্টিকে সংখ্যাগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যাবে এটাই গাণিতিক গড়। অর্থাৎ এই 40, 41, 45 সংখ্যাগুলো যোগ করলে যা পাওয়া যায় এটাকে 20 দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে 35.75। এটাই হলো গাণিতিক গড়। অবিন্যস্ত উপাত্তের গাণিতিক গড় নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি উপাত্ত সময়ের যদি সংখ্যা বেশি অথবা বড় আগে থেকে জানা থাকে তখন একটু জটিল হয়। সেই ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করতে পারি। তবে সংক্ষিপ্ত পদ্ধতি তোমাদের নাই, এটা আপাতত তোমাদের দরকার নাই, এটা স্কিপ করলাম। এবার বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গাণিতিক গড় এইভাবে সারণীর সাহায্যে যদি আমরা করি, যেমন 18 সংখ্যাটা যদি 2 বার থাকে, 20 সংখ্যাটা যদি 3 বার থাকে, 25 সংখ্যাটা যদি 6 বার থাকে, 41 সংখ্যাটা যদি 5 বার থাকে, 45 যদি 4 বার থাকে, 48 যদি 2 বার থাকে, এই সংখ্যাগুলোর যদি আমরা গড় বের করতে চাই, 18 2 বার যোগ করলে হবে 36। এই সংখ্যাগুলোকে xi দ্বারা প্রকাশ করি, আর যতবার এই সংখ্যাটা আসে ততকে আমরা fi দ্বারা প্রকাশ করি। fi এবং xi গুণ করলে ওই শ্রেণীতে যতগুলো সংখ্যা আছে তাদের যোগফল পাওয়া যায়। অর্থাৎ 18 যে 2 বার আছে, 2 বার 18 যোগফল পাওয়া যায়। এইভাবে করে এই যোগফলের যদি আমরা আবার যোগফল বের করি, অর্থাৎ fi নামে যারা আছে তাদের যদি আমরা যোগফল বের করি, তাদেরকে বলা হয় সামেশন fi। এই সামেশন fi কে যদি আমরা মোট গণসংখ্যা দ্বারা ভাগ করি তাহলে যে রেজাল্ট পাওয়া যাবে এটাকে আমরা বলবো গাণিতিক গড় x বার। যদি n সংখ্যক, আচ্ছা এই অংশটা তোমাদের দরকার নাই, এটা আমরা স্কিপ করলাম। এইভাবে সারণী থেকে গড় নির্ণয় করা, এটাও আপাতত তোমাদের দরকার নাই। এবার আসি মধ্যক। মধ্যক বের করার জন্য আমরা যেটা করব, যেমন এখানে 5, 3, 4, 8, 6, 7, 9, 11, 10 এই সংখ্যাগুলোর আমরা মধ্যক বের করতে চাই। এদেরকে যদি আমরা মানের ক্রম অনুসারে সাজাই সেক্ষেত্রে 3 থেকে 11 পর্যন্ত এইভাবে সংখ্যাগুলো লেখা যায়। এখানে দেখো 7 এই সংখ্যাটা কি করছে, সংখ্যাগুলোকে 2 ভাগে ভাগ করছে। এই 7 নামের সংখ্যাটা ঠিক মাঝখানে আছে। এই 7 ক্রমবিন্যস্ত উপাত্তকে সমান 2 ভাগে ভাগ করে। এই 7 এটাকে আমরা মধ্যক বলবো। এটা কততম পদ? এটা হলো পঞ্চম পদ। এই পঞ্চম পদ বা এই পদের মান এটাই হলো মধ্যক। এই সংখ্যাগুলোর মধ্যক হলো 7। পদের সংখ্যা এখানে 9, মধ্যক 7। এই 7 মানে হলো পঞ্চম পদ। পঞ্চম পদকে যদি আমি 9 এর মাধ্যমে পেতে চাই সেক্ষেত্রে 9 যোগ 1/2তম পদ এইভাবে লেখা যায়। এক কথায় সূত্র হইছে n প্লাস 1/2তম পদ যদি n বিজোড় সংখ্যা হয়। বিজোড় সংখ্যা হলে মাঝখানে পদ একটা পাওয়া যায়, তখন মধ্যক হবে n প্লাস 1/2তম পদ। মধ্যক যদি জোড় সংখ্যা হয় সেক্ষেত্রে মধ্যক কেমন হবে? ধরা যাক এইভাবে কতগুলো সংখ্যা আছে, 5, 3, 4, 8 এই সংখ্যাগুলোকে যদি আমরা মানের ক্রম অনুসারে সাজাই তাহলে এইভাবে লেখা যায়। এই ক্ষেত্রে দেখো মাঝখানে সংখ্যা পাওয়া যায় 2টা। ক্রমবিন্যস্ত সংখ্যাগুলোকে সমান 2 ভাগে এইভাবে ভাগ করতে পারি আমরা। 7 এবং 8 এই সংখ্যা দুটা ক্রমবিন্যস্ত উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে এদের অবস্থান মাঝামাঝি। এখানে মধ্যপদ হয়েছে পঞ্চম এবং ষষ্ঠ পদ। এই পঞ্চম পদ এবং ষষ্ঠ পদের মান হয়েছে কত? 7 এবং 8। তাহলে মধ্যক হয়েছে এই দুইটা পদের গড়। 7 এবং 8 এর গড় এটাই হবে মধ্যক।
পদের সংখ্যা 10, মধ্যক তাহলে কত হবে? 7 যোগ 8 ভাগ 2, এটা হবে মধ্যক। 7 বলতে কি বোঝায়? পঞ্চম পদ। 8 বলতে বোঝায় ষষ্ঠ পদ। পঞ্চম পদ যোগ ষষ্ঠ পদ ভাগ 2, তাহলে মধ্যক কত হবে? পঞ্চম পদ মানে হলো 10/2তম পদ, ষষ্ঠ পদ 10/2 যোগ 1তম পদ। এক কথায় মধ্যকের সূত্র হচ্ছে n/2তম পদ যোগ n/2 যোগ 1তম পদ, এটাই হবে মধ্যক, এটাই মধ্যকের সূত্র। উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে সেই মানই হবে উপাত্তগুলোর মধ্যক। এবারে আসি পরিপূরক। এখানে দেখো বিভিন্ন কালারের কতগুলো বল আছে, এই বলগুলোর ভিতরে হলুদ কালারের বলটি সবচেয়ে বেশি আছে। এই হলুদ কালারের বলগুলোকে আমরা বলবো এরা পরিপূরক, অর্থাৎ যে সবচেয়ে বেশি থাকে। পরিপূরকের ইংরেজি নাম হচ্ছে মোড। এইবার এদেরকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, সেক্ষেত্রে আমরা 11 সংখ্যাটাকে সবচেয়ে বেশি বার দেখতে পাই। এই 11 সংখ্যাটাই হবে মধ্যক পরিপূরক। যদি এইভাবে একাধিক সংখ্যা মানে বেশিবার থাকে তখন তারা হবে পরিপূরক। এই সংখ্যাগুলোর কোনো পরিপূরক নাই, এখানে কোনো সংখ্যা 2 বার বা 3 বার নাই, এই জন্য এই সংখ্যাগুলোর কোনো পরিপূরক নাই। এবার আয়তলেখ অঙ্কন। তোমাদের আয়তলেখ আছে সিলেবাসে, কিভাবে আমরা আয়তলেখ আঁকতে পারি দেখো। ধরো এভাবে একটা সারণী দেওয়া আছে, এই সারণীতে 20 থেকে 24-এর ভিতরে আছে 18, 25 থেকে 29-এর ভিতরে 18, এইভাবে কতগুলো গণসংখ্যা দেওয়া আছে। এদের দ্বারা একটি আয়তলেখ আঁকতে হবে। তোমাদের কারো কথা আমি আসলে শুনতে পাচ্ছি না, এই জন্য তোমাদের কারো প্রশ্নের জবাব আমি দিতে পারতেছি না। আশা করি তোমরা পরের ক্লাসে প্রশ্ন করবা। আজকে আমি এইভাবে লেকচার দিতে থাকি, তোমরা মার্ক করে রাখো তোমাদের কি কি প্রশ্ন আছে, প্রশ্নগুলো লিখে রাখো। পরের ক্লাসে তোমাদের যত প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। আয়তলেখ আঁকার জন্য আমরা এইভাবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নির্ধারণ করব। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ একে, এরপরে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এদের নামকরণ করব। ও এক্স এবং ও ওয়াই হলো যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আর আয়তলেখ অঙ্কন করার ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তির পরে আমাদের একটা অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করতে হয়। অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করার নিয়ম হচ্ছে নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ উচ্চ সীমার সাথে 0.5 যোগ, এইভাবে করে আমরা শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করতে পারি। আয়তলেখ তোমাদের বইয়ে আছে, আয়তলেখ তোমাদের বইয়ে আছে, কাজেই এটা আমরা এখানে যেহেতু আছে কমপ্লিট করে ফেলি। হ্যাঁ বলো। আয়তলেখ তোমাদের বইয়ে আছে। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলছি তোমরা নোট করে রাখো, পরের ক্লাসে বলবা। আজকে তোমাদের, হ্যাঁ সবাইকে বলে দাও, আজকে তোমাদের কোনো কথা আমি শুনতে পাচ্ছি না। আমার কথা শুনতে পাও? আমার কথা শুনতে পাও? আচ্ছা ঠিক আছে।
তোমাদের যত প্রশ্ন আছে তোমরা একটু নোট করে রাখো, পরের ক্লাসে প্রশ্ন করবা যার যেখানে প্রশ্ন আছে। আচ্ছা ঠিক আছে। এবার এই 19.5 থেকে 24.5 বরাবর 18, 24.5 থেকে 29.5 বরাবর 18, অর্থাৎ ওই যেই ঘর বরাবর গণসংখ্যা যত ওই বরাবর আমরা তত ঘর উঠবো। যেমন 19.5 থেকে 24.5 পর্যন্ত আমরা 18 ঘর পর্যন্ত যাব। ঠিক এইভাবে বাকি ঘরগুলো আমরা এইভাবে লিখবো। লেখার পরে চাইলে এদের মাঝে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি, ডিজাইন না করলে কোনো অসুবিধা নাই, তবে ডিজাইন করতে গেলে ভিন্ন ভিন্ন ডিজাইন করতে হবে। কালার করার দরকার নাই, রং লাগানোর দরকার নাই, তবে ভিন্ন ভিন্ন স্টাইলে ডিজাইন করবা, এটাই হবে আয়তলেখ। এখন যদি কেউ মেসেঞ্জারে কোনো প্রশ্ন করতে চাও, মেসেঞ্জারে কিছু প্রশ্ন করো, যদি ওই প্রশ্নের উত্তর দিতে পারি। তোমাদের আসলে কথাগুলো বোঝা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না। যদি মেসেঞ্জারে কেউ প্রশ্ন করতে চাও করো। কোনো প্রশ্ন থাকলে গ্রুপে লিখে দাও অথবা সরাসরি আমাকে মেসেজ দাও। আর কেউ কোনো প্রশ্ন করবা? যদি কেউ প্রশ্ন করতে চাও মেসেঞ্জারে প্রশ্ন দাও। আচ্ছা আমি চ্যাট এনেবল করতেছি, দেখো চ্যাটিং এনেবল করা আছে। এখন যদি কেউ ওখানে লিখতে চাও লেখো। শ্রেণী ব্যক্তি, একজনের শ্রেণী ব্যক্তি নিয়ে প্রশ্ন করছে, দেখো শ্রেণী ব্যক্তি। ধরো 24 থেকে 30, এই 24 থেকে 30-এর ভিতরে কি কি সংখ্যা থাকতে পারে? 24 থেকে 30-এর ভিতরে 24 থাকতে পারে, 25 থাকতে পারে, 26 থাকতে পারে, 27 থাকতে পারে, 28 থাকতে পারে, 29 থাকতে পারে, 30 থাকতে পারে। এখানে মোট কয়টা সংখ্যা থাকতে পারে? 1 2 3 4 5 6 7টা সংখ্যা এই 24 থেকে 30-এর ভিতরে থাকতে পারে। কোন কোন সংখ্যা দুইবারও থাকতে পারে, 26 দুইবার আছে কোনো অসুবিধা নাই, 28 দুইবার থাকতে পারে, আবার এই সংখ্যাটা নাও থাকতে পারে, এই সংখ্যাটা নাও থাকতে পারে। কিন্তু এই 24 থেকে 30 পর্যন্ত মোট 7টা সংখ্যা থাকার সুযোগ আছে। এই কারণে এই 24 থেকে 30-এর শ্রেণী ব্যক্তি বলবো আমরা 7। একটা শ্রেণীতে ভিন্ন ভিন্ন মোট কয়টা সংখ্যা থাকতে পারে ওইটাকে আমরা বলবো শ্রেণী ব্যক্তি। ঠিক আছে, তোমাদের পরের ক্লাস, তোমরা এখন যতগুলো প্রশ্ন আছে প্রশ্নগুলো লিখে রাখো, পরের ক্লাসে এই প্রশ্নগুলো করবা নিয়ম অনুযায়ী, যে যখন ক্লাস হবে ক্লাসে আবার প্রশ্ন করবা। আল্লাহ হাফেজ।